আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে, এমনটিই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ইতিবাচক রাজনীতির সূচনা করতে হবে। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামের পরিণতি পায় ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। গেল ১৭ বছর সুদূর লন্ডন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গেল ১ বছর ধরে জনমনে একটি প্রশ্ন, কবে ফিরছেন তিনি? তবে এবার জানা গেল খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন জানান, নির্বাচনের অনেক আগেই দেশে ফিরবেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে। ধানমন্ডি মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মানসিকতার সংস্কার না করে আইন কানুন ও সংবিধান সংস্কারে কোনো লাভ নেই। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ, যেদিন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। পুলিশ, সেনাবাহিনী এবং নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা রাখতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে মতভেদের কারণে নির্বাচন নিয়ে আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। অবশ্য নির্বাচন ছাড়া দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তারা। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের এই আয়োজন। রাজধানীর একটি হোটেলের আলোচনায় রাজনীতিবিদ ও ব্যাংকার সহ নানা শ্রেণীর প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। আজকে সেই ফ্যাসিবাদ শক্তি আবার বেরিয়ে আসতে চেষ্টা করছে। আমাদের মধ্যে বিভাজন, সেটি অনাকাঙ্ক্ষিত। আমাদের দাবির ভিন্নতা, সেটি আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। বর্তমানে আমরা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, এমন একটি সরকার প্রয়োজন যেটি সত্যি হিউম্যান রাইটস, রুল অফ ল এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন নিশ্চিত করবে। দ্রুত সময়ে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মত দেন বক্তারা। যে পদ্ধতিতে প্রবাসীদের ভোটে আনতে চাচ্ছে সরকার, তা কঠিন হবে বলেও জানান তারা। যদি আরো ব্যাপক সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ করানোর ইচ্ছা আমরা নিই এবং চেষ্টা করি, তাহলে অনলাইন ভোটিং অথবা আগাম ব্যালটের ভোটিং এর ব্যবস্থা করা যায় কিনা তারা এগুলো ভাববেন। নির্বাচনের টাকা এবং মাসেল পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন কেউ কেউ। যদি পুলিশকে, যদি মিলিটারিকে, যদি ইলেকশন কমিশনকে তাদের ন্যায্য দায়িত্ব আইন মাফিক করতে দেওয়া হয়, ইলেকশন অবশ্যই স্বচ্ছ হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা এমন খারাপ হতো না বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। আমার কথা মানতে হবে, যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোনো বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোনো সিদ্ধান্ত। অর্থনীতি আগের জায়গায় ফিরিয়ে আনায় লক্ষ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল্যস্ফীতি আরো কমে আসবে বলে আশা করেন। আমরা স্থিতিশীলতাটা ফিরিয়ে আনতে পেরেছি, মূল্যস্ফীতিটা আমরা কাজ করছি,
কিছুটা সাকসেসফুল। খেলাপি ঋণ বেশি থাকা ব্যাংকগুলোকে ডিভিডেন্ড না দেওয়ার কথাও জানান তিনি। যদি তাদের নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন করা না হয়, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারের সময়ে আর মাত্র একদিন। ছুটির দিন হলেও হল ও ক্যাম্পাসে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার জন্য আহ্বান তাদের। নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি গেস্ট রুম, গণরুমের রাজনৈতিক অপসংস্কৃতি পুনরাবৃত্তি না করার ঘোষণা দেন সকল প্রার্থী। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। নির্বাচনের শেষ সময় প্রার্থীরা প্রচারের দৌড়ঝাঁপ বাড়িয়েছেন বহুগুণ। হল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন তারা। এই দৌড়ে থেমে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। রোববার শেষ হতে যাচ্ছে আনুষ্ঠানিক প্রচার। আমরা যদি ভোটে কোনো কারণে যদি ম্যান্ডেট নাও পাই, তবুও আমাদের এই স্বাতন্ত্র্য ধরে রেখে আমরা কাজ করে যেতে পারবো। ওই ফ্লোরিং, গণরুম, গেস্ট রুম যে টর্চার নামক কালচার রয়েছে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। এখানে একটা বড় টাস্ক হয়ে পড়েছে ভোটারদেরকে আসলে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা। তো আমি যেটা চেষ্টা করছি, যখনই ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যাকেই ভোট দেন আপনারা কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। মহসিন হলে প্রচার চালায় ছাত্রদল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের। জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। এদিকে বেলা 2টায় বিজয় 71 হলে প্রচারণা শেষে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী জানান, কেন্দ্র না বাড়ানোয় ভোটারদের ভোটদানে শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় পড়াশোনা সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন। ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। হল প্রশাসকের যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। সকল অভিযোগ আমলে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা যাতে নির্বিঘ্নে, উইদাউট এনি হ্যাসেল, কারোর জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আমরা বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আপনাদেরকে প্রকৃত সংখ্যাটা আবার জানিয়ে দেব। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে দুপুরে 8 দফা দাবি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য 24-এর পাদদেশে এ ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারণা 3 দিন বাকি থাকলেও বন্ধের দিনেও প্রচার থেমে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। শেষ মুহূর্তে দল বেঁধে ছুটে চলেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন ডাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে তারুণ্য নির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। রাজবাড়ীতে নুরাল পাগলার দরবার ভাঙচুরে বাধা দেওয়ার সময় পুলিশের উপর হামলার মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৩,৫০০ জনকে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এই মামলা করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার নিহতের ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। রাজবাড়ী থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন আব্দুল হামিদ। শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড জুরানমোল্লাপাড়ায় অবস্থিত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালায় স্থানীয়রা। এ সময় শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন হামলাকারীরা, যার নেতৃত্ব দেন উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আহত হন 10 থেকে 12 জন পুলিশ সদস্য। এই ঘটনায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। তবে এই ঘটনায় মাজার কর্তৃপক্ষ বা হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি রাশিদুল ইসলাম। অজ্ঞাতনামা 3000 বা 3500 লোকজনের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করছি। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। ওই বিষয়ে এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ পাইনি।
লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 3তলা ভবনে পরিবার সহ নুরাল পাগলা থাকতেন। 2টি ভবনের সবকটি কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরো 15-20 বছর আগে দাবি করছিল যে তারপরে ওই দেশ অনেকদিন যা উনি পলাও ছিল, ঢাকা ঢুকে যা পলাও ছিল, তারপর আবার আসার পরে অনেকদিন পরে গত 23শে আগস্টে মারা গেছেন। নুরাল পাগলের বাড়ি উনি ইমাম মেহেদি দাবি করতো, কবর উঁচু করা ছিল, এগুলো ধর্মবিরোধী কাজ মনে করতো, তাই যে সাধারণ মানুষজন জোর বাইতে পুরাই দিছে। গত 23 আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। তার লাশ দাফনের পর কবরের উপর বানানো হয় কাবা শরীফের মতো স্থাপনা। এ নিয়ে মতবিরোধের জেরেই মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির মাধ্যমে মাজার ভাঙচুর করা হয়। আব্দুল হামিদ, RTV। ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালের ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতেই এমন ষড়যন্ত্র। আর রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছে মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে দেশের পরিস্থিতিও। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজবাড়ীতে আধ্যাত্মিক সাধক নুরাল পাগলার মাঝার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা নিন্দনীয় বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য, তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। এ সময় নির্বাচন বানচাল করতেই এমন ষড়যন্ত্র বলে অভিযোগ উপদেষ্টার। মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। এ সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলেও মনে করেন এই উপদেষ্টা। এই ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করতে হবে, তা না হলে দেশ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় সমালোচনা করে আক্তার হোসেন আরও বলেন, এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ, তাই সবাইকে আরও বেশি সংযমী হয়ে মানবতার পথে হাঁটার আহ্বান জানান। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না। নানান আয়োজনে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সে খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার আয়োজন হচ্ছে ৫৪তম জশ্নে জুলুস। এই জুলুসকে কেন্দ্র করে বন্দর নগরী পরিণত হয়েছে নবীপ্রেমীদের মিলন মেলায়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পৌর শহরে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাশায়েখ তরিকত কমিটি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখার উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে জশ্নে জুলুসের মিছিল বের করে
ময়মনসিংহে মুজাদ্দেদিয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠির দরবার শরীফ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা। রাজশাহীতে উদযাপিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানান আয়োজকরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এদিকে খুলনায় জেলা বিএনপির আয়োজনে হামদ নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনাজপুরের হিলি, মেহেরপুর, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, বান্দরবান ও নীলফামারীতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সাকিব আল হাসান, RTV। এদিকে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পালিত হয়েছে 54তম যশনে জুলুস। এতে পদদলিত হয়ে 2 জন নিহত ও অন্তত 10 জন আহত হন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামে জশ্নে জুলুস শুরু হয় 1980 সালে। প্রতি বছর লাখো ভক্ত অনুরাগীর সমাগমে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় রূপ নেয়। এদিকে জশ্নে জুলুসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। এ ঘটনায় মৃত ব্যক্তিদের লাশ নিয়ে হয়রানির অভিযোগ করে স্বজনরা। আমাদের দুঃখ হচ্ছে যে আমরা আসছি কখন, সকাল 12টা থেকে আমাদেরকে এখনো দেয় নাই। আমাদেরকে ডক্টর সাজাত আসছিল, উনিও বলে গেছিল দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো দেয় নাই। জনসাধারণের প্রচণ্ড চাপ ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব SUM আব্দুস সামাদ। মানুষ প্রচণ্ড চাপ ছিল, কারণ এখানে যতগুলো লোক ঘুরার কথা জায়গাটা সরকার খুব সীমিত করে দিছে। মুরাদপুর ব্রিজের উপর দিয়ে রোড চলাচলের জন্য যে কতগুলো ব্যারিকেড দিয়ে রাখছে, ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এই ব্যারিকেডগুলো তুলে নেয় নাই। জুলুসের সময় এই ব্যারিকেডটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আবরার মাহি, RTV। হত্যাযজ্ঞের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির 40% দখলের দাবি করেছে দখলদার ইসরায়েল। দেশটিতে নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন আরও 75 ফিলিস্তিনি। অন্যদিকে জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিস্থিতি খারাপ হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে 3 মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে গাজায় চলমান মানবিক সংকট। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এরই মধ্যে গাজা সিটি দখলে হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে শিশুসহ ঝরছে নতুন নতুন প্রাণ। পাশাপাশি গাজা সিটির নাগরিকদের বিতাড়নে শহরটির ভবনগুলোকে নতুন করে টার্গেটে পরিণত করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার হামাস সংশ্লিষ্টতার অভিযোগ এনে নগরটির সবচেয়ে বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জীবিত জিম্মিদের মুক্তি না দিলে তাদের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। অন্যদিকে আল হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান নামে 3টি ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনের ওপর ইসরায়েল বিরোধিতার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি গাজা সংকটকে আরো বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অর্ণব প্রসাদ, RTV। সংবাদ শেষ করব চিরসবুজ নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। আজ 6 সেপ্টেম্বর বাংলা সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহর 29তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গিয়েছিলেন। তার মৃত্যুতে বাংলা সিনেমার একটি ক্ষণস্থায়ী উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মারজান ইভান। বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে তাকে বলা হয় বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মৃত্যুর 29 বছর হয়ে গেছে, অথচ এখনো তার আবেদন ও জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রজন্ম থেকে প্রজন্মে আরো অনেক বেশি রঙিন হয়েছে সালমান শাহকে নিয়ে ভালোবাসার রং। আমি যে তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। ক্ষণজন্মা এই নায়ক রেখে গেছেন 27টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। সেই ভক্তের সংখ্যা চক্রবৃদ্ধি হারে শুধু বেড়েছেই দিনে দিনে। রূপালী পর্দায় অভিষেকের পর খুব শিগগিরই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। চলচ্চিত্রে আসার আগেই 1992 সালের 12ই আগস্ট বিয়ে করেন তিনি। স্ত্রী ছিলেন সামিরা হক। দাম্পত্য জীবনের 5 বছরের মাথায় 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎই সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। আজও তার লাখো ভক্ত প্রত্যাশা করেন, ইস যদি একবার ফিরে আসতেন সালমান শাহ। কিন্তু মৃত্যুই সত্য। তবে একজন সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না। অনন্তকাল ধরে দেশের চলচ্চিত্র ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন তিনি। ছাড়তে হবে এসেছে খবর। মারজান ইভান, RTV। দর্শক, রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।